দেখুন, রাজ্য সরকারের যেটা স্ট্যান্ড কলকাতা হাইকোর্টের কাছে যেটা উঠে এসেছে, সেটাতে স্পষ্টতই রাজ্য সরকার বলেছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। স্কুল সার্ভিস কমিশনের কোর্ট আনকোট এটা হাইকোর্টের অর্ডারে লেখা আছে। এবং এই কলকাতা হাইকোর্টে যখন রাজ্য সরকারের তরফ থেকে যে সাবমিশন করা হয়েছিল, ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস হুইচ কুড নট বি ডিটারমাইন্ড ইন ইট এক্স্যাক্টিটিউড, এই শব্দটা রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে সাবমিশন করেছে এবং সেটা অর্ডারের কোর্টিং আছে। যদি এটা হয় যে কত ইলিগ্যালিটি আছে তারাই পরীক্ষা দিয়েছে, তারাই বলতে পারবে না, তাহলে সুপ্রিম কোর্টের বিভিন্ন রুলিং এর মাধ্যমে আমরা দেখেছি যখন আনডিটেক্টেবল রেঞ্জ হয়, কতজন ইলিগাল ক্যান্ডিডেট, কতজন জেনুইন ক্যান্ডিডেট, কতজন টেন্টেড, কতজন নন টেন্টেড, তখন পরীক্ষা বাতিল হয়। এটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে বারবার বলেছি। কারণ রাজ্য সরকারকে তো একটা ডেফিনিট জায়গায় আসতে হবে যে এই কজন জেনুইন আছে, এই কজন টেন্টেড আছে। এই স্ট্যান্ডই রাজ্য সরকারের কোথাও নেই। আমি দেখলাম একদম বিক্রমদা, আমি খুবই স্পেসিফিক বলবো যে সেগ্রিগেশন করার যখন প্রশ্নটা আসছে তখন একদম সুপ্রিম কোর্টের যে শেষ শুনানির দিন একদম সিবিআই এর আইনজীবী এই যুক্তি দিলেন যে নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই, তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি, এরপর আমরা পঙ্কজ বানসালের যিনি নাইসার প্রাক্তন কর্তা ছিলেন তার কাছ থেকে যে ডেটা সংগ্রহ করি, দুটো ডেটাকে মিলিয়ে দেখি যে ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য মিলে যাচ্ছে। পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল। সিবিআই এর আইনজীবী আরো বলছেন যে এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল, আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বানসালের ডেটা ধরে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই সওয়াল করে। কি বলবে? আমাদের 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 স্ট্যান্ড যেটা, সেটা হচ্ছে ওই নাইসার অ্যাপয়েন্টমেন্টটাই তো বেআইনি। একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে গভর্নমেন্ট কোম্পানি সরস্বতী প্রেস, তাকে কেন দিল না টেন্ডার করার জন্য? টাটা কনসালটেন্সি সার্ভিস একটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীব্যাপী একটা তাকে কেন দিল না? নাইসাকে কেন দিল? যে নাইসা কোম্পানিটা আজকে ডেটে নেই, কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, কোম্পানি ভেঙে গেছে, কোম্পানি একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি মার্কেট থেকে উঠে গেছে, ওই কোম্পানিটাকে কি করে দিল? এটাই তো আমাদের সব থেকে বড় প্রশ্ন। সিবিআই তদন্ত করে সিবিআই এর বক্তব্য রেখেছে যে সিবিআই যে সাবমিশন করে যেগুলো সিবিআই পেয়েছে। আমাদের যেটা স্ট্যান্ড নাইসার ক্ষেত্রে, এই কোম্পানিটা এই টেন্ডারটাই পেতে পারে না। তত বেআইনি কোম্পানিগুলোকে দিয়ে এই ওএমআর এর টেন্ডারগুলো সারা পশ্চিমবাংলাতে করিয়েছে। এই কোম্পানিটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, আজকের ডেটে এই কোম্পানিটা নেই, উঠে গেছে। এই কোম্পানিটা কি করে টেন্ডার পায়? এই কোম্পানিটা কি করে টেন্ডার পায়? এবং টেন্ডারটা একটা ব্যাকডোর টেন্ডার ছিল, এটা পাবলিক টেন্ডার, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে টেন্ডার নয়। এবং আরো বড় সেই টেন্ডার প্রসেসটা যদি দেখা হয়, সরস্বতী প্রেস একটা গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট আন্ডার, তাদেরকে টেন্ডার দেওয়া হয়নি, তাদের কোটেশন রেট নাইসার থেকে কম ছিল। তো জালিয়াতিটা, দুর্নীতিটা এই তৃণমূল সরকার একদম গোড়ার থেকেই করে গেছে, গোড়ার থেকেই করে গেছে। একটা গভর্নমেন্ট কোম্পানিকে টেন্ডার দিল না, কারণ গভর্নমেন্ট কোম্পানি টেন্ডার মানে তো হাজার একরা আছে। তাকে রিজেক্ট করেছে যে গ্রাউন্ডে, সরস্বতী প্রেসকে রিজেক্ট করেছে যে গ্রাউন্ডে, ওটা কোনো গ্রাউন্ডই না রিজেক্ট করার। এবং সরস্বতী প্রেসের কোটেশন টেন্ডারে সব থেকে কম ছিল, যদিও বা সেই টেন্ডারটা কিন্তু বেআইনি টেন্ডার। কারণ আমি বলছি সেটা কোনো পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, এসএসসি ব্যাকডোর দিয়ে এই নাইসাকে টেন্ডার পাইয়েছে। তদন্ত হওয়া উচিত না যে কত টাকা খেয়ে টেন্ডারটা করেছে। আমি জানি না সুপ্রিম কোর্ট ফাইনালি কি বলবে। দেখুন, জেনুইন ক্যান্ডিডেটদের চাকরি চলে গেলে এটা তো সত্যিই সবার ক্ষেত্রে খারাপ লাগবে, কিন্তু যদি পুরো প্রসেসটাই ইললিগাল হয়, পুরো প্রসেসটাই যদি বেআইনি হয়, আমি তো এই টেন্ডারের কথাটা বললাম, প্রথম থেকেই প্রসেসটা বেআইনি, এটার দায়িত্বটা কে নেবে? আর রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের, আমি আপনাকে হলফ করে বলতে পারি, কোনো অফিসার বলতে পারবে না যে ফিউচারে আর কোনো এই সিলেকশন প্রসেস থেকে কোনো ইললিগাল অ্যাপয়েন্টি বেরোবে কিনা, কোনো টেন্টেড ক্যান্ডিডেট বেরোবে কিনা, কোনো অফিসার দায়িত্ব নেবে না। সে চিফ সেক্রেটারি থেকে আর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, তার তলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেই বলুন, সেই দায়িত্ব কেউ নিতে পারবে। একদমই। এবং আপনারা সবসময় বলেছেন যে নাইসাকে যে টেন্ডার দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নাইসাও যে টেন্ডার স্ক্যানটেককে দেয় সেটাও তো ইললিগাল আপনারা বলেছিলেন। দেখুন, ডেটা স্ক্যানটেক তো টেন্ডারই পায়নি, তারা স্ক্যানিং প্রসেসটা এখানে করেছে ডেটা স্ক্যানটেক। কারণ নাইসার না আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার, না আছে কোনো ওএমআর ইভ্যালুয়েশনের কেস, এসএসসি অফিসে স্ক্যান হয়েছে এবং সেই স্ক্যানটা করেছে ডেটা স্ক্যানটেক। একদমই। নাইসা কিছু করেনি। এবং যে ডকুমেন্টটা ছিল, পঙ্কজ বানসাল ছিলেন নাইসার একজন এমপ্লয়ি,
তিনি এক্স এমপ্লয়ি, তার কাছ থেকে ওই ডেটাটা পাওয়া গেছে। পুরো প্রসেসটাই হচ্ছিল জালিয়াতি প্রসেস, পুরো প্রসেসটাই জালিয়াতি প্রসেস। পয়সা দিয়ে, আমি তো বলছি তৃণমূল যারা করেন, মাঠে ময়দানে খেটে জান লড়িয়ে যারা তৃণমূল করেন তারা চাকরি পায়নি, যারা পয়সা দিয়েছে তারা চাকরি পেয়েছে। তৃণমূলে পয়সা দিলে চাকরি হয়, দালালকে আর নেতাকে পয়সা দিলে চাকরি হয়, তৃণমূল করলেও চাকরি হয় না। বিক্রম, আমি একদম এবারে যে ব্যাপারটাই চলে আসছে ওবিসি মামলায় কি হলো? কারণ শিক্ষক নিয়োগে দেরির নেপথ্যে বিরোধী দল দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়তেই মিথ্যা কথা বলেন, সারা জীবন মিথ্যা কথা বলেছেন, আজীবন মিথ্যা কথা বলবেন। বাজারে শোনা যায় এককালে তিনি নাকি নামের পেছনে ডক্টরেট লিখতেন, শোনা যায়। এখন বর্তমানে লেখেন না, MA BA LLB MCOM BCOM তিনি একসাথে করেছেন। ওবিসি মামলার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, উনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নাকি হাইকোর্ট স্টে দিয়েছে, কোনো কিছু স্টে দেয়নি। 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত, 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যে নোটিফিকেশনগুলো হয়েছে সেগুলো বাদ হয়ে গেছে। ফলশ্রুত যারা 10-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো পেয়েছে সেই সার্টিফিকেটগুলো ভ্যালিড না। তাহলে রিক্রুটমেন্ট আটকায় কি করে? 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হয়নি, তো 2010 সালের আগে যেভাবে রিক্রুটমেন্ট হচ্ছে সেইভাবে হবে। আর বর্তমান কম্পিটিটিভ মার্কেটে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে রিজার্ভ ক্যাটাগরি যে কাট অফ মার্কস থাকছে, রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস জেনারেলের কাট অফ মার্কসের থেকে বেশি। এটা বর্তমানে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, যেখানে জেনুইন পরীক্ষা হয় সেখানে দেখা যায় যে রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস বেশি, জেনারেলের কাট অফ মার্কস কম। তাহলে এই রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা চাকরি পাবেন, তাহলে জেনুইন যারা ওবিসি তাদেরকে দিতে হবে। তিনি যেভাবে বেআইনিভাবে এই ওবিসি সার্টিফিকেটগুলো দিয়েছেন, সেই জন্য কলকাতা হাইকোর্ট এটাকে ক্যান্সেল করেছে। ওনার যদি পশ্চিমবাংলার প্রতি ভালোবাসা থাকে, বাংলার মানুষ, বাংলার বেকার যুবক যুবতীদের যদি ভালোবাসা থাকে, সুপ্রিম কোর্টে তো আমরা কেউ মামলা করিনি, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করেছে, মামলাটা উইথড্র করেনি, মামলা প্রত্যাহার করেনি। সেটা কেন করছেন না? কারণ তিনি পশ্চিমবাংলার ভালো চান না, কারণ তিনি পশ্চিমবাংলার ক্ষতি করতে চান, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ক্ষতি করতে চান। এবং জনগণের উদ্দেশ্যে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস এই জন্য করবেন না, কারণ 2010 সালের পরে পশ্চিমবাংলায় সারদা হয়েছিল, এই তৃণমূলীদের ওপর বিশ্বাস করে লোকে সারদায় টাকা রেখেছিল। কিছু না হলেও 25 লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন, 1 লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছেন। তার মধ্যে এই 25 লক্ষ মানুষের পরিবার পিছু যদি 4 জন করে থাকে, 1 কোটির ওপর পরিবার, 1 কোটির ওপর মানুষ তারা এফেক্টেড হয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন নিয়ে তিনি যে কথাগুলো বলছেন, ওনার কথা বিশ্বাস করবেন না, কারণ তিনি মিথ্যা কথা বলছেন। তিনি চাইছেন টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে, এবং ওবিসির ক্ষেত্রে তিনি চাইছেন বেসিক্যালি ওনার দলের লোকজন যাতে সুবিধা ভোগ করে, এবং বেআইনিভাবে যে সার্টিফিকেটগুলো দিয়েছেন সেইগুলো যাতে থেকে যায় সেইটা উনি চাইছেন। ওনার টোপে যে পা দেবে সে কিন্তু ফাঁদে পড়ে যাবে। উনি যদি বলেন যে পশ্চিমবাংলাতে স্টে হয়ে আছে, কোনো জায়গাতে কোনো স্টে নেই, রিক্রুটমেন্ট নিতে সরকারের কোনো বাধা নেই, যে কোনো সেক্টরে রিক্রুটমেন্ট হতে পারে। 2010 সালের আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে তিনি রিক্রুটমেন্ট করবেন। যদি উনি পশ্চিমবাংলাকে ভালোবাসতেন, বাঙালিদের ভালোবাসতেন, তাহলে সুপ্রিম কোর্টে উনি মামলা দৌড়ে গিয়ে করতেন না। তাহলে উনি গিয়ে মামলাটা, তাহলে ওনার মামলাটা প্রত্যাহার করে নেওয়া উচিত। উনি তো স্টে অর্ডার পাননি, উনি তো সুপ্রিম কোর্টে মামলা করে হাইকোর্টের রায়ের ওপর উনি স্টে অর্ডার আদায় করতে পারেননি, আজকের ডেটেও তো পারেননি। সুপ্রিম কোর্টে আপনি আপনার আমার করের জনগণের টাকা দিয়ে বারবার করে মেনশন করে মামলাটা করাচ্ছেন কেন? উনি মামলাটা প্রত্যাহার করে নিন, একদিন লাগবে, আজকে মেনশন করলে কালকে মামলা প্রত্যাহার হয়ে যাবে। রাজ্য সরকার যদি আজকে মনে করে আমি মামলা মেনশন করব এবং ওবিসি মামলা সুপ্রিম কোর্টে প্রত্যাহার করে নেবো, একদিনে এই মামলাটা প্রত্যাহার হয়ে যাবে। উনি সেটা করুন। এই বিক্রমটা আরেকটা প্রশ্ন করবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়, সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে দেখা করতে আসছিলাম, আমি বিধানসভার কোনো আসবাব ভাঙচুর করিনি, সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। কি বলবেন? দেখুন, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন এবং সারা পশ্চিমবাংলায় জালিয়াতি চাইছেন। উনি বিধানসভায় ভাঙচুর করেছেন কি করেননি, ওনার দলের লোকজনকে তিনি উস্কেছিলেন, ওখানে প্রেজেন্ট ছিলেন, এগুলো সব ভিডিও রেকর্ড হয়ে যায়।
বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সব জায়গাতে এটা দেখিয়েছে। এবং সিঙ্গুরকে পশ্চিমবাংলাতে এই এত বড় কারখানাকে তাড়িয়ে পশ্চিমবাংলার উনি ক্ষতি করে দিয়ে গেছেন। আবারও বললাম, এই সারদায় টাকা কিন্তু বাঙালিরা রেখেছিল এবং 25 লক্ষ মানুষ প্রতারিত হয়েছিল এই তৃণমূল জামানাতে। এবং যত নেতা ধরা পড়েছে তার সিংহভাগই তৃণমূলের, বাকিদের নামে কোনো অভিযোগ নেই। প্রতারণা করেছে তৃণমূল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে বলছে, আমি কোটানকোট বলবো, তিনি বলছেন আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এত সংগ্রাম করার পর আমাকে এই জীবন এসেও শুনতে হবে যে জম্মু এবং কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। একই সঙ্গে তিনি বলছেন যে জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাবে। তিনি তো পশ্চিমবাংলায় কমিউনাল পলিটিক্স তিনি নিজেই চালাচ্ছেন, টাকা দিয়ে ভোট কিনছেন। বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সমস্ত জায়গাতে তিনি টাকা ডোনেশন করেন কি কারণে? কারণ নিজের ভোট কেনার জন্য। পশ্চিমবাংলার মানুষের জন্য তিনি কোনো উপকার করেননি এবং করবেনও না। যদি ওনার সৎ সাহস থাকতো বা যদি উনি দেশের মানুষের ভালো চাইতেন, তাহলে সুপ্রিম কোর্টে এসএলপি তিনি ফাইল করতেন না, ওটা উইথড্র করে রিক্রুটমেন্টগুলো করাতেন, যাতে করে যেসব ক্যান্ডিডেট যাদের বয়সগুলো শেষ হয়ে যাচ্ছে, 40 বছরের পর তাদের সরকারি চাকরি হবে না, তাদের জীবনটা বাঁচত। কারণ 2010 সালের আগের থেকে তো আগে যে নোটিফিকেশনগুলো তার বিরুদ্ধে রিক্রুটমেন্ট করা যাবে। এবং আবারও আপনাকে আমি বলছি, আজকের যুগে রিজার্ভ ক্যাটাগরিতে অনেক ক্ষেত্রেই দেখা যায় কাট অফ মার্কস জেনারেল ক্যাটাগরির থেকে বেশি। এই বেআইনি কাজগুলো করার জন্য এই ঘটনাটা ঘটে আছে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরকে জিজ্ঞেস করবেন, একটা দুটো ক্ষেত্রে বাদ দিলে বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশনে সেটা দেখা যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না, এটাই আমি মানুষের কাছে বলি। আমি শেষ দুটো প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যখন এখানে পশ্চিমবাংলা থেকে যখন একাধিক জঙ্গি এখান থেকে অ্যারেস্ট হলো, দীঘা থেকে অ্যারেস্ট হলো, আপনারা বারংবার বলেছেন যে পশ্চিম বাংলাটা দিন দিন এপিসেন্টারে পরিণত হচ্ছে টেররিস্টে। সেইখানে দাঁড়িয়ে একযোগে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই, একদম সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের জায়গা আমরা দিই না। এবং মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েও বলছেন যে না থাকলেও টেররিস্টদের সঙ্গে সম্পর্ক আছে, বলছেন এর থেকে মৃত্যু হওয়া হবে। শাহজাহান শেখটা কে? শাহজাহান শেখটা কে? উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বালু, এটা কে? হ্যাঁ, খাদ্য কেলেঙ্কারি থেকে সমস্ত কেলেঙ্কারির সাথে যুক্ত আছে কে? গাইঘাটা শুটিয়ায় কি চলে? এইসব কথা বলার তো কোনো মানে হয় না। পশ্চিমবাংলাতে যা যা চলছে সেটা মানুষও দেখতে পাচ্ছে। না, আপনারা এই কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো বলছেন সব দপ্তর সঠিকভাবে দেখাটা তার পক্ষে সম্ভব নয় ভাবে, তার জন্য সেপারেট লোক পদত্যাগ করা উচিত তো না। কোনো দপ্তরই উনি শিক্ষা দপ্তর দেখতে পারবেন না, উনি ব্যাকওয়ার্ড ক্লাস দেখতে পারবেন না, উনি খাদ্য দপ্তর দেখতে পারবেন না, তাও পদত্যাগ করা উচিত। যদি কিছুই না দেখতে পারেন তাহলে দেশের জনগণের পয়সা ধ্বংস করছেন, মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন। স্কুল সার্ভিস কমিশনে যে 25,000 ছাত্রছাত্রীকে আপনি বিপদে ফেলে দিয়েছেন। বড় বড় কথা বললে হবে? আপনি চালাচ্ছেন রাজ্য সরকার, দোষ হবে অন্য? আপনি সরকার চালাচ্ছেন, আপনার জন্য এতগুলো লোকের বিপদে পড়ে তারা সুপ্রিম কোর্টের কাছে দৌড়েছে। এতগুলো লোককে তারা শান্তিতে চাকরি করছিল, তারা কেন সুপ্রিম কোর্টের কাছে দৌড়তে গেল? তাদের নামে কোনো অভিযোগ নেই, তাদেরকেও সুপ্রিম কোর্টে কেন যেতে হচ্ছে? পদত্যাগ করা উচিত না। আজকে ইউপিসি নিয়েও কিন্তু আগামী দিনে এমন ঘটনা ঘটে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেআইনি কাজগুলোর জন্য, এবং ইচ্ছাকৃতভাবে এই বেআইনি কাজগুলো উনি করতে চান। খুব সিম্পল ব্যাপার, তিনি চাইলে সুপ্রিম কোর্টের থেকে মামলাটা উইথড্র করে নিতে পারে। কালকে, আজকে বললে কালকে উইথড্র হয়। ওনাকে বেআইনি জিনিসটাই পশ্চিমবাংলায় করতে হবে, এটাই ওনার টার্গেট। আমি দুটো মামলার সাথে যুক্ত, দুটো মামলার সাথেই আমি থেকে আমি আর এটা মনে হচ্ছে যে ওনাকে যেভাবেই হোক পশ্চিমবাংলায় বেআইনি কিছু জিনিস করে রাখতে হবে, যাতে করে ওনার দলে টাকা ঢোকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একদম তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুমকি দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যে সংখ্যালঘুরা পথে নামলে বাইরে বেরোতে পারবেন তো, কি বলবেন? দেখুন, কমিউনাল পলিটিক্স তো সবসময়তেই মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে এসেছে। পশ্চিমবাংলায় এরম ভাবে কমিউনাল পলিটিক্স 2011 সালের আগে ছিল। এখন যা ডেভেলপমেন্টের যুগ পড়েছে, তাতে করে এই ধরনের পলিটিক্স চালিয়ে উনি কিছু করতে পারবেন। আর পশ্চিমবাংলায় একদিন এরকম অবস্থা হবে যেদিন ওনার মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। দেখুন, অন্যান্য রাজ্যে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের প্রত্যেকের সম্মান আছে। যারা মুখ্যমন্ত্রীর পাস, নবীন পট্টনায়ক উড়িষ্যা, মানুষ সম্মান করে। আজকে তিনি মুখ্যমন্ত্রী নেই।
বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে তিনি মুখ্যমন্ত্রী নেই, মারা গেছেন, তাকে মানুষ সম্মান করে। যেদিন আপনার ক্ষমতা চলে যাবে না, সেদিন মানুষ আপনাকে বলবে চোর। কারণ ক্ষমতায় থেকে স্যালুট নেওয়া আর ক্ষমতায় না থেকে স্যালুট নেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে।